চুমুকে। শুভ দর্শক, আজ আমাদের মাঝে দুজন ব্যক্তি উপস্থিত রয়েছেন যারা টুগেদার উই ক্যান কেয়ার লিভার্স নেটওয়ার্ক বাংলাদেশের সাথে যুক্ত আছেন এবং যিনি একজন হচ্ছেন মডেল আর্টিস্ট রানী চৌধুরী, যিনি হচ্ছেন টুগেদার উই ক্যান কেয়ার লিভার্স নেটওয়ার্ক বাংলাদেশের জেনারেল সেক্রেটারি, এবং সেই সাথে উপস্থিত রয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদ ডক্টর ইশতিয়াক আহমেদ, যিনি ফান্ডিং প্রেসিডেন্ট টুগেদার উই ক্যান কেয়ার লিভার্স নেটওয়ার্ক বাংলাদেশের। আমন্ত্রণ জানাচ্ছি তাদের। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ। শুরুতেই যে বিষয়টি জানতে চাই, টুগেদার উই ক্যান জিনিসটার মধ্যে একটা অন্যরকম একটা মেসেজ বহন করে যে সবাই মিলে করলেই শুধু সম্ভব। তো এই যে কেয়ার লিভার্স নেটওয়ার্ক বাংলাদেশ, লিভার্সের সাথে আমরা বুঝতে পারছি লিভার অ্যাটাচ ওর সামথিং, বাট আসলে বিষয়টা কি, এই বিষয়টাই জানতে চাই আপনাদের কাছে। আসলে কেয়ার লিভার্স নেটওয়ার্কটা হলো, কেয়ার লিভার্স তাদেরকে বলা হয় যারা কোনো না কোনো ইনস্টিটিউশনাল কেয়ারে বেড়ে ওঠে। যেমন আমরা SOS চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশে আমরা বেড়ে উঠেছি। তো এই ইনস্টিটিউশনাল কেয়ারে বেড়ে ওঠার পরে যখন 18 থেকে 23 বছর বা 18 বছরেও অনেক ইনস্টিটিউট থেকে বেরিয়ে যায়, তারপরে তারা সমাজের মূল ধারার সাথে যুক্ত হয়। কিন্তু যুক্ত হলেও অনেকে অনেক ভালো জায়গায় যায়, অনেকে মেইন স্ট্রিমে পৌঁছতে পারে না, ভালো জায়গায় যেতে পারে না। কিন্তু তাদের ভিতরে একটা বন্ডিং রচনা করা, তাদেরকে নিয়ে একটা নেটওয়ার্ক গড়ে তোলা, এটাই আমরা বাংলাদেশে প্রথমবারের মতো গড়ে তুলেছি। এটা আপাতত শুধু SOS চিলড্রেন্স ভিলেজ থেকে যারা বেড়ে উঠেছে তাদেরকে নিয়েই নেটওয়ার্কটা যাত্রা করেছে। তবে আমাদের পরিকল্পনা আছে এটা কি দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, কারণ এরকম আরও অনেক, যেমন গভর্নমেন্টের অনেক শিশু পরিবারগুলো রয়েছে, এছাড়া ইন্টারন্যাশনাল ন্যাশনাল অনেক NGO অর্গানাইজেশনেরও অনেক এই ধরনের শেল্টার হোম রয়েছে। তো তারাও 18 বছর পরে কোথায় যাচ্ছে, তাদের জীবন মানটা কোন দিকে যাচ্ছে। অনেক মেয়েরা আছে যারা কিনা বিয়ের পরে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, আবার অনেক ছেলেরা আছে যারা কিনা বিপদে যাচ্ছে, তো আবার অনেকে ভালো অবস্থায় আছে। সবাইকে নিয়ে একটা নেটওয়ার্ক গড়ে তোলা, একটা বৃহত্তর একটা অর্গানাইজেশন করা, তাদের জীবনমান নিয়ে যাতে কথা বলে দেশের মানুষ এবং একই সাথে গভর্নমেন্ট। তো এরকম একটা পরিকল্পনা থেকেই লিভিং কেয়ার প্রজেক্টের আন্ডারে এই টুগেদার উই ক্যান কেয়ার লিভার্স নেটওয়ার্কটা আমরা গড়ে তুলেছি। আচ্ছা, এখানে স্পেসিফিক্যালি কারা সদস্য? এখানে তারাই সদস্য হতে পারবেন যারা জীবনের কোনো একটা সময় কোনো একটা ইনস্টিটিউশনাল কেয়ারে বড় হয়েছে, কোনো একটা কেয়ার এক্সপেরিয়েন্সড ইউথরা এটা সদস্য হতে পারবেন, যারা এরকম কোনো অর্গানাইজেশনে বড় হয়েছেন বা বেড়ে উঠেছেন। আপনি এখানে সদস্য হিসেবে আছেন এবং আপনি কিভাবে এই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন? প্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের প্রেসিডেন্ট যেটা বললো, আসলে এটা একটা অরফানেজ, যারা পিতৃমাতৃহীন বাবা মা হারিয়ে এই সংস্থাগুলোতে যারা বড় হয়। যেমন আমরা দুজন SOS শিশুপল্লীতে বড় হয়েছি এবং সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে, আপনারা জানেন যে এবার SOS শিশুপল্লী স্বাধীনতা পদক পেয়েছে। সো এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। তো আমরা ওখান থেকে বড় হয়েছি, আমরা এখন বড় হয়ে বাইরের সমাজে প্রতিষ্ঠিতভাবে কাজ করছি। সো এই নেটওয়ার্কে এরাই আসবে যারা আসলে পিতৃমাতৃহীন, যারা কেয়ারে বড় হচ্ছে, কেয়ার থেকে বের হয়ে গেল। সো তখন বের হয়ে গেলে তাদের কোনো খোঁজ খবর থাকে না। তখন আমরা চিন্তা করলাম যে এরা তো হারিয়ে যাচ্ছে, আমরা হারিয়ে যাচ্ছি। আজকে 10 বছর পর ডক্টর ইশতিয়াক, ওর সাথে আমার দেখা হয়েছে, আমার সাথে ওর দেখা হয়েছে। এই যে একটা বন্ধন, আমরা যেন হারিয়ে না যাই, আমরা যেন সবাইকে চিনি, শক্ত করে হাত ধরতে পারি, সেই থেকেই আমাদের চিন্তাভাবনা যে আসলে আমাদের এরকম একটা বাংলাদেশে প্রথম এরকম কেয়ার লিভার নেটওয়ার্ক হওয়া উচিত। সেজন্য আমরা চাচ্ছি সরকারের সাথে বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করে কাজ করার জন্য, যেন আমরা এদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি, যেন হারিয়ে না যায়। এবং কিছু কিছু মেয়েরা এবং ছেলেরা দেখা যাচ্ছে যে সংসারে যাচ্ছে, সমাজের সাথে মিশছে, তারা ওখান থেকে ছিটকে পড়ে যাচ্ছে। কারণ সে ছোটোবেলায় আসছে অনাথ আশ্রমে, মানুষ হচ্ছে, একটা কষ্ট, তারপর আবার এক বয়স হয়ে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তার জীবনটা কোথায় গেল। সেটাই চিন্তা করে আমরা এই নেটওয়ার্কটাকে স্ট্রং করতে চাই সারা বাংলাদেশে, যেন এরা হারিয়ে না যায়, এদের সাথে আমরা একত্রভাবে কাজ করতে পারি। খুব চমৎকার একটি পরিকল্পনা এটি। তো দেশব্যাপী এই নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন? আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করছি, বিভিন্ন অ্যাওয়ারনেস তৈরি করছি, গভর্নমেন্টের সাথে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের মিটিং আলোচনা করছি, আসলে কিভাবে আমরা এদেরকে এক জায়গায় করতে পারি। এবং সারা বাংলাদেশে আপনি দেখেন সরকারিভাবে অনেক এতিমখানা আছে, অনেক মাদ্রাসা আছে, যারা আসলে এখান থেকে পড়াশোনা করে বের হয়ে তাদের কোনো খোঁজ খবর থাকে না। তো আমরা ওই জায়গাটাই নক করছি বারবার। এটা হলে হবে কি যে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে যে কেয়ার থেকে বের হলেও তাদের একটা স্ট্রং নেটওয়ার্ক আছে
এবং এটা বাংলাদেশের নতুন একটা চিন্তাধারা যে আমরা যেন এই কাজগুলো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, যেমন কেউ বাইরে থেকে বলতে না পারে যে ওর আসলে গার্জিয়ান নাই, ওর পরিবার নাই, আমরাই কিন্তু একটা পরিবার হচ্ছি, এটাই অনেক বড়। হ্যাঁ, এবং ওখানে শেষ না, ওখান থেকে শুরু। হ্যাঁ, নতুন একটা উদ্যোগ। আচ্ছা, এবার একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে কিভাবে এবং কবে থেকে এই কাজ শুরু হয়েছে? বাংলাদেশে আমরা এই কার্যক্রমটা শুরু করি 2023 সালের অক্টোবর মাসের 7 তারিখ থেকে। এই কেয়ার লিভার্স নেটওয়ার্কের যাত্রাটা আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করি এবং আমরা প্রথমে আমাদের প্ল্যানিংটা ছিল যে বিশ্বের যে বিভিন্ন দেশগুলো আছে তারা কিভাবে কাজ করছে তাদের থেকে আমরা একটা স্টাডি করা। তো আমরা এরকম টোটাল 16টি দেশের উপর আমরা স্টাডি করেছি যে, এবং আমাদের বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা শ্রীলঙ্কা, নেপাল ওরা কিভাবে কাজ করছে। এর বাহিরেও আফ্রিকাতে যে দেশগুলো আছে সেখানে খুবই স্ট্রং কেয়ার লিভার্স নেটওয়ার্ক আছে, তারা কিভাবে কাজ করছে। তো তারপরে আমরা যেটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমরা প্রথমে আমরা আমাদের ভিতরে এই নিউজটাকে ডিসেমিনেট করা, যে আমাদের যারা কেয়ার লিভার্স আছেন ডোর টু ডোর পৌঁছানোর যে ব্যাপারটা আমরা সেটা চেষ্টা করেছি এবং এটা বলতে পারি যে আমরা অনেকটাই সফল। কারণ আমরা সুদূর পর্তুগাল থেকে আমাদের কেয়ার লিভারকে আমরা কানেক্ট করতে পেরেছি। আমরা আমাদের সেই তেঁতুলিয়াতে থাকেন একজন কেয়ার লিভার, তাকে আমরা কানেক্ট করতে পেরেছি। পর্যায়ক্রমে আমরা আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা দুটি প্রোগ্রাম করেছি। এটি হলো ছিল জেনারেল অ্যাসেম্বলি কেয়ার লিভার্সদের নিয়ে এবং আরেকটি ছিল গ্র্যান্ড রিউনিয়ন, যেখানে আমরা প্রায় 1000 কেয়ার লিভার্সকে আমরা কানেক্ট করেছি এবং তারা অবশ্য সবাই এসওএস চিলড্রেন্স বাংলাদেশের কেয়ার লিভার। এমন আছে যে 20 ইয়ার্স পরেও এক একজনের সাথে এক একজনের দেখা হয়েছে, যেটা রানী আপা বলছিলেন যে একই ছাদের নিচে তাদের বেড়ে ওঠা, একই মাঠে খেলা, একই সাথে তারা খেলার সাথী, কিন্তু 20 বছর পরেও এমন আছে যাদের সাথে যাদের দেখা হয়েছে। এবং আমরা আমাদের কেয়ার লিভার্স নেটওয়ার্কটা কিন্তু শুধু আমাদের দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং আমরা আমাদের বিদেশে অবস্থানরত আমাদের যে ভাই বোনরা আছে অনেক ভালো ভালো জায়গা আছে তাদেরকেও আমরা কানেক্ট করেছি। অস্ট্রেলিয়া থেকেও আমরা কানেক্ট করেছি, আমরা ইংল্যান্ড থেকে কানেক্ট করেছি। তো এই হিসেবে আমি বলতে পারি যে আমাদের এখন পর্যন্ত আমরা আমাদের এই যাত্রাটা সফল, তবে আমরা এটাকে আরও বড় পরিসরে আরও জাতীয়করণ করার দিকে আমরা অগ্রসর হতে যাচ্ছি। এবং আমি যদি ডক্টর রিজভির সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে ওখানে যে মায়েরা থাকে, যে মায়েরা আমাদের ছোটবেলা থেকে লালন পালন করে, তারা কিন্তু একসময় রিটায়ার্ড হয়ে যাচ্ছে ওখান থেকে, তাদের বয়স হচ্ছে, তারা চলেছে, কিন্তু আমাদের সাথে যে মা ছেলের মা মেয়ের যে একটা সম্পর্ক আমরা সেটাও কিন্তু প্রতিস্থাপন করছি। এবং আমরা ডক্টর রিজভি যেটা বললো যে আমরা অনেক বড় একটা প্রোগ্রাম করেছি কেয়ার লিভার, সেখানে কিন্তু আমরা ওই রিটায়ার্ড মাদেরকে এনেছি, তাদেরকে সম্মান দিয়েছি। সেটা অবশ্য আপনারা ফুটেজে দেখতে পারবেন যে ওই মায়েদেরকে আমরা সম্মান করছি, ওই মায়েরা কিন্তু আমাদের ছেলে মেয়ে হিসেবেই জানছে এবং সেই আদরটাই কিন্তু তারা আমাদের করছে। এই কানেকশনগুলা এইগুলাই আমরা চাই যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এগুলো বেঁচে থাকুক। এবং আপনাকে আরেকটি জিনিস আমি জানাতে চাই যে আমাদের কিন্তু একটি মূল লক্ষ্য আছে, আমরা এসডিজির গোলগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, যেখানে এসডিজির 17টা গোলকে যদি অ্যালাইন করি সেখানে কিন্তু একটা আছে যে লিভ নো ওয়ান বিহাইন্ড। তো আমরা চাই না যে কেউ পিছিয়ে পড়ুক, আমাদের এই জনপদটা, আমাদের এই মানুষগুলো যাতে পিছিয়ে না যায়, তারা যেন সমাজের মেইন স্ট্রিমে থাকতে পারে, তারা যেন মাথা উঁচু করে বাঁচার অধিকারটা নিশ্চিত হয়, এটা আমাদের একটি মূল লক্ষ্য। এখানে যে উৎসটা, টাকার উৎসটা বা আর্থিক দিকটা কিভাবে হচ্ছে? আমরা আসলে আর্থিক দিকটা আমরা যারা মেম্বার, যারা এখানে সদস্য হচ্ছি, তারা আমরা একটা চাঁদা দিচ্ছি, প্রতি মাসে আমরা একটা চাঁদা দিচ্ছি, সেই চাঁদা দিয়ে আমাদের কার্যক্রম চলছে। তারপর আমরা কিছু কিছু স্পন্সর নিচ্ছি, কিছু কিছু স্পন্সরদের সাথে আমরা অ্যাড হচ্ছি যে তারা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। যেমন আমি এখানে অ্যাড করতে চাই যে আমরা যেহেতু এখনো রেজিস্টার্ড নেটওয়ার্ক না এবং আমাদের নির্দিষ্ট কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমরা করতে পারিনি, বাট আমরা আমাদের যে মেম্বার্সরা আছেন তারা তো আমাদেরকে অনেকভাবে সাপোর্ট দিচ্ছেন। এর বাইরে আমাদের এই যাত্রাটা কিন্তু শুরু হয় এসওএস চিলড্রেন্স ভিলেজের একটা ইনিশিয়েটিভ ছিল, এসওএস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল যে লিভিং কেয়ার প্রজেক্ট, সেখান থেকেই কিন্তু আমাদের এই টুগেদার উই ক্যান কনসেপ্টটা আসে এবং আমরা সেটাকে বিল্ড আপ করি। এখন ওই প্রজেক্টটা শেষ হওয়ার পর থেকে আমাদের যে ফিনান্সিয়াল যে ম্যাটার্সগুলো আছে আমরা কিন্তু জেনারেট করছি ফান্ড এবং নিজস্ব। এছাড়া আমরা কিন্তু বিভিন্ন সাপোর্ট পেয়েছি, প্রাণ থেকে আমাদেরকে তারা টাইটেল স্পন্সর করেছে, প্রাণ গ্রুপ 2টা
ইয়াতেই। এবং আমাদের যাদের যে কানেকশন, ধরো আমার সাথে কোনো কানেকশন আছে, যেমন রানী আপা আমাদের খুবই নোন ফেস, ওনার অনেক কানেকশন আছে, উনি এভাবে সাপোর্ট করছে। এবং আদার্স যে ভাই বোনরা আছে তাদের যত কানেকশন আছে সেভাবে। কিন্তু আমরা কিন্তু এটা বলতে পারি যে আমরা একটু অভূতপূর্ব সাড়া পেয়েছি কর্পোরেটদের থেকে। অনেকে বলেছে যে আমাদের যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট নেই সেহেতু ব্যাংকিং এক্সচেঞ্জ হয়নি, কিন্তু তারা আমাদেরকে গুডস দিয়ে হোক বা ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে হোক, যেভাবে হোক আমরা কিন্তু একটা অভূতপূর্ব সাড়া পেয়েছি। তো আমরা আশা করি যে আমাদের ফিউচারে আমাদের এটা অব্যাহত থাকবে। এবং আমরা যতটুকুই আমাদের ভিতরে আমরা চেষ্টা করছি যে যারা আমাদের যেটি মূল লক্ষ্য যে লিভ নো ওয়ান বিহাইন্ড, কেউ পিছিয়ে পড়বে না, যে কোনো কারো ক্রাইসিস হলে আমরা সেখানে ফান্ড রেজ করি, যে যা কীভাবে সাপোর্টটাকে ইনশিওর করা যায়। এবং ঈদগুলাতেও কিন্তু আমরা চেষ্টা করি যে গত রোজার ঈদেও আমাদের কিন্তু একই ইনিশিয়েটিভ ছিল, কোরবানি ঈদেও আমাদের একই ইনিশিয়েটিভ আছে, যে যা পারছে আমরা এখানে ফান্ড রেজ করছি এবং আমাদের যে ভাই বোনরা পিছিয়ে আছে, অসচ্ছল আছে, তাদের পাশে দাঁড়ানো চাই কীভাবে। আচ্ছা, এবার একটু রানী আপনার কাছে প্রশ্ন, যেটি শেষ প্রশ্ন, যেহেতু আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আপনি একজন মডেল হওয়ার সত্ত্বেও এই যে এত সুন্দর একটা উদ্যোগে এসেছেন, বা এই যে বাস্তবধর্মী একটা চিন্তা ভাবনা থেকে এই সেক্টরে আসার পেছনে আপনার কারণটা কি? আপু আপনি ভালো করেই জানেন যে আমার আজকে এই মডেল বা আমি নৃত্যশিল্পী, বিশেষ করে আমি নৃত্যশিল্পী, এবং এটা আমি খুব কষ্ট করে আজকে এই পর্যন্ত এসেছি। সমাজে মানুষের অনেক কথা শুনতে হয়েছে, অনেক মন্তব্য করেছে আমাকে নিয়ে, কিন্তু আমার মনে একটা বিশ্বাস ছিল যে আমাকে এগিয়ে যেতে হবে, এবং শুধু আমি না, আমার সাথে আমাদের এই প্ল্যাটফর্মকেও এগিয়ে নিয়ে যেতে হবে। সেই বিশ্বাস থেকে আমি এখনও কাজ করে যাচ্ছি, এবং আমার বিশ্বাস যে এরকম কাজ করতে করতে আমি একদিন মানুষের আস্থা বা মানুষের বিশ্বাস ওই জায়গায় নিয়ে যেতে পারবো যে আসলে কোনো কিছু কাজ মানে দিলে আমি যে করতে পারবো না এমন কিছু না, সব কিছু নিয়ে এগিয়ে যেতে পারবো। এটা আমার এখনও মনের অনেক জোর, এখন অনেক বিশ্বাস যে আমি সুযোগ পেলে আমি অনেক দূর এই প্রতিষ্ঠানকে নিয়ে যেতে পারবো। একদম, আসলে চেষ্টা থাকতে হয় এবং নিজের মনোবলটাকে নিজেকেই সবসময় মোটিভেটেড করতে হয়। কেউ আসলে করবে না কাউকে, নিজেকে নিজেরই মোটিভেট করতে হয়। ধন্যবাদ দিতে চাই এটিএন বাংলাকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের দুজনকে আমন্ত্রণ দেওয়ার জন্য, এবং এত সুন্দর একটা প্রোগ্রাম আসলে আমরা দর্শককে বলতে পারলাম যে আসলে আমরা কী নিয়ে কাজ করি। এই প্রোগ্রামটা অনেকেই দেখবে, আমাদের গভর্নমেন্টে যারা বড় বড় কর্মকর্তা আছে তারা দেখবে, মাচ পিপল দেখবে। সো আমরা চাই যে আমাদের সাথে তারাও যুক্ত হোক, যারা আসলে কেয়ারে বড় হচ্ছে। কেয়ার থেকে বের হলে কিন্তু তাদের কোনো অস্তিত্ব থাকে না, তারা হারিয়ে যায়। তো তারা যেন হারিয়ে না যায়, তাদের হাতটাই আমরা আসলে শক্ত করে ধরতে চাই। একদম, খুব শক্ত করে ধরবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং আগামীতে এই শুরু হয়েছে 2 বছর, বাট চাই যুগের পর যুগ এটি চলুক এবং আরো সুন্দর পর্যায়ে যাক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগছে কথা বলে। ভালো এবং থাকবেন। এটিএন বাংলা আমাদের পাশে থাকবে, আমি আশা প্রকাশ করি। সর্বাত্মকভাবে মিডিয়া এবং আদার্স যে স্টেক হোল্ডাররা আছে, আমরা সবাই একত্রে এগিয়ে যেতে চাই এবং কেউ পিছিয়ে পড়বে না, আমরা এটা নিশ্চিত করতে চাই। জি দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।